ইউট্রাইন প্রলাপস, রেকটাল প্রলাপস এগুলো যখন হয় তখন সেটা পেশেন্টের জন্য একটা এমব্রেসিং কন্ডিশন, and for physician it is quite difficult to manage. So what is rectal prolapse? This is circumferential descent of bowel or rectum through the anal canal. What is the length of anal canal? Can anyone tell? What is the length of anal canal? বলেন anal canal length কতটুকু? 4 centimeter. 3.8 centimeter. Okay. So এই যে এক্সট্রা আপনার 4 সেন্টিমিটার এটা ট্রাভেল করে রেকটাম বের হয়ে আসতেছে। It is commonly seen in infants, children and elderly individuals. So the two age groups, beginning and the elderly ones, are more prone to develop rectal prolapse. কি জন্য? এই দুই ধরনের পার্সনের হচ্ছে কি জন্য? তার কিছু কারণ আছে এবং it is more common in females. দেখেন রেশিওটা ফিমেল 6, মেল 1, 6:1. So it is more common in females, and most patients we found having both uterine and rectal prolapse. কেন হচ্ছে ফিমেলদের সেটা আপনাদেরকে বলবো। According to the mucosal or layers of prolapse, it is divided into two divisions. Like full thickness prolapse, that means prolapse of all layers of the bowel wall, and partial prolapse involves only the mucosa. Partial prolapse involves only the mucosa. In etiology, pelvic floor laxity, weak sphincter complex, redundant rectosigmoid deep pouch of Douglas, pudendal neuropathy, and the lack of rectal fixation. এগুলো হচ্ছে কজ। মেইন কজ আপনারা মনে রাখবেন pelvic floor laxity, weak sphincter complex, and pudendal neuropathy. এই তিনটা কথা মনে রাখেন তাহলে হবে আপনাদের। রেকটাল প্রলাপসের মেইন আপনাদের আসবে হচ্ছে ফুল থিকনেস। আপনাদের এই যে পার্শিয়াল থিকনেস যেটা বললাম সেটা নিয়ে খুব বেশি আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কমপ্লিট রেকটাল প্রলাপস, দিস ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। etiological factors কি আছে? These are the weak anus, external sphincter and pelvic muscle. Lax mobile rectum, obliterated anorectal angle, একটা অ্যাঙ্গেল আছে অ্যানোরেক্টালে, সেই অ্যাঙ্গেলটা যদি কোনো কারণে স্ট্রেট হয়ে যায়, অবলিটারেশন হয়ে যায় অ্যাঙ্গেলটা, তাহলে more prone to prolapse. And abnormally mobile rectum with descent, যাদের ক্ষেত্রে এই সমস্যা থাকবে তাদের প্রলাপস বেশি হবে। Clinical features: complete descent of the rectum as mass per annum. অনেকেই বলবে যে পায়খানার রাস্তা দিয়ে আমার একটা জিনিস বের হয়ে আসতেছে, একদম টিপিক্যালি এই কথাটা বলবে। কথাটা বললে সাধারণত দুটো জিনিস আমাদের চিন্তা করতে হবে, একটা হচ্ছে এটা কি হেমোরয়েডস নাকি প্রলাপস। কারণ কি? কারণ হেমোরয়েডস এর ক্ষেত্রেও পেশেন্টরা এসে বলে যে আমার টয়লেট করার পর অথবা টয়লেট করার সময় পায়খানার রাস্তাটা ফুলে বের হয়ে আসে এবং ব্লিডিং হয়। প্রলাপসে একটা জিনিস, প্রলাপসে bleeding may or may not occur, but in hemorrhoids most patients having the complaints of bleeding. Same with the carcinoma. Carcinoma rectum, anal canal যদি হয় এবং কোনো মাস যদি বের হয়ে আসে, সেই ক্ষেত্রে ব্লিডিং এর কমপ্লেইন থাকবে পেশেন্টদের। সুতরাং আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যে রেকটাল প্রলাপসে ব্লিডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য দেখেন
একদম লাস্ট ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে বলা হয়েছে ব্লিডিং, কিন্তু মোর কমন হচ্ছে এ মাস উইল বি ডিসেন্ট থ্রু অ্যাবস which is red in color and often painful. Fecal incontinence is very common, that is উনি পায়খানাটা ধরে রাখতে পারবে না, বলবে যে আমার কাপড় নষ্ট হয়ে যায়, এটা একটা কমন কমপ্লেইন থাকে। What is the investigations? ইনভেস্টিগেশনস গুলো আপনাদের কাছে একটু কঠিন এবং একদম নতুন মনে হবে, তারপর এই জিনিসগুলো মনে রাখতে হবে। একটা হচ্ছে ডেফিকোগ্রাফি, শুধু এতটুকু মনে রাখেন, ডেফিকোগ্রাফি নামটা শুধু মনে রাখেন। নেক্সট ওয়ান ইজ সিগময়েডোস্কোপি, অ্যানাল ম্যানোমেট্রি and pudendal nerve latency study. আপনাদের যদি জিজ্ঞেস করে what are the investigations you have to do, then you have to say ডেফিকোগ্রাফি, সিগময়েডোস্কোপি, অ্যানাল ম্যানোমেট্রি, এই তিনটা বললেই হবে আপনাদের। ডেফিকোগ্রাফিটা কি জিনিস? গ্রাফি মিন্স, গ্রাফি বলতে আপনারা কি বুঝেন? পিকচার, তাই তো? গ্রাফ, গ্রাফি, ফটোগ্রাফি, তার মানে কি? গ্রাফি মিন্স যে আপনাকে একটা ইমেজ আসবে। তো ডেফিকোগ্রাফি মানে কি বলতে পারবে কেউ? ডেফিকোগ্রাফি কিভাবে করে বা কি জিনিস, কারো কোনো আইডিয়া আছে? কথা বলেন, না তো মনে করো ঘুমায় গেছেন। না স্যার। So defecation এর like process এর সময় I think imaging করে তারপরে ওই সময় motility দেখবো রেকটামের মাসেলের। ভেরি গুড। কে বললেন এটা? স্যার আনিকা। ভেরি গুড আনিকা। এটা হচ্ছে আপনার ডিউরিং ডেফিকেশন পেশেন্ট কি করবে? পেশেন্টকে বলা হবে যে আপনি স্কোয়াট পজিশনে বসে ডেফিকেশনের যে মুড থাকে সেরকম রিফ্লেক্স দেখতে হবে তার। এবং আমাদের এখানে তো খুব বেশি এই জিনিসগুলি ডেভেলপ করা যায় নাই, কিন্তু বাইরের দেশে আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, যে এই ধরনের পেশেন্টদেরকে আপনি যখন এই পরীক্ষাটা করা হয় তাকে আলাদা রুম, পাশে একটা রেস্ট রুম দেওয়া হয়, যেখানে তারা গিয়ে ডেফিকেশনের সময় কমোডের ভিতরে আপনার ক্যামেরা লাগানো থাকে এবং সেটা দিয়ে আপনার ফিজিশিয়ান পাশের রুম থেকে দেখে যে প্রলাপসটা কতটুকু নিচে নেমে আসতেছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমি বিএসএমইউতে দেখেছি, ঢাকা মেডিকেল কলেজেও কিছু কিছু জায়গায় করে, পেশেন্টকে স্কোয়াটিং পজিশনে নিয়ে একটা লম্বা লাঠির মাথার মধ্যে একটা আয়না লাগানো থাকে। ওই আয়নাটা আপনার ফিজিশিয়ান বা সার্জন ধরে রাখে, অথবা অ্যাসিস্ট্যান্ট যদি কেউ থাকে তাকে ধরতে বলা হয়। পেশেন্ট যখন ডেফিকেশনের মধ্যে বসে স্কোয়াটিং পজিশনে যায় তখন আপনার প্রলাপসটা কতটুকু নেমে আসে আয়না দিয়ে দেখে। এটা হচ্ছে এক একজনের এক এক রকম একটা ব্যবস্থা থাকে, কিন্তু এটা আর কি আমাদের দেশে খুব বেশি যে সুন্দর করে তৈরি করা গেছে তা কিন্তু না। এই জন্য আমাদের এখানে সিগময়েডোস্কোপি, অ্যানাল ম্যানোমেট্রি এগুলি করা হয় বেশি। নাও হোয়াট অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট? যখন আপনার কমপ্লিট রেক্টাল প্রলাপস নিয়ে আসবে, আপনি কখনোই বলবেন না যে এই পেশেন্টটা বাই মেডিকেশন ইট উইল বি রিজলভ। সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে? আপনাকে প্রলাপসের জন্য একটা সার্জারি করতে হবে। কি জন্য সার্জারি করতে হবে? ইন্ডিকেশনটা দেখেন, টু কন্ট্রোল দ্য প্রলাপস, টু রিস্টোর কন্টিনেন্স, টু প্রিভেন্ট কনস্টিপেশন। তিনটা আপনার ইন্ডিকেশন, ইন্ডিকেশনস অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট ফর রেক্টাল প্রলাপস। কি কি করতে হচ্ছে? একটা হচ্ছে কন্ট্রোল করতে হবে প্রলাপস, রিস্টোর করতে হবে কন্টিনেন্স, তার তো ইনকন্টিনেন্স হয়ে গিয়েছে, এন্ড টু প্রিভেন্ট কনস্টিপেশন। এখন ইয়াং মেলসদের ক্ষেত্রে কি করবেন আর এল্ডারলি এজে কি করবেন? আমাদের দুইটা অ্যাপ্রোচ আছে। অ্যাপ্রোচটা কি? সার্জিক্যাল অ্যাপ্রোচ। একটা হচ্ছে আপনি থ্রোট ইন্ট্রাঅ্যাবডোমিনাল বা পার অ্যাবডোমিনাল সার্জারি করতে পারেন, আরেকটা হচ্ছে পেরিনিয়াল সার্জারি করতে পারেন। তার মানে পেরিনিয়াম থেকে আপনি অপারেশন করবেন, আপনি আর অ্যাবডোমেনের ভিতরে ঢুকবেন না। ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত পেরিনিয়াল সার্জারিটা বেশি এনকারেজ করি, বিকজ টু অ্যাভয়েড
any injury to the pelvic sphincteric nerves, sympathetic nerve যেটা আমাদের কি করে, defecation, urinary incontinence, তারপর ইরেকশন, এই সবগুলিতে এই নার্ভটা ইনভলভ থাকে। সেজন্য যখনই আপনার এই সমস্যাটা হবে তখন সেক্সুয়াল ইম্পর্টেন্সে হবে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে, যেটা একটা unbearable condition for the young people. So perineal approach is better for the young persons. And perineal region থেকে আমরা কি করি, মেইনলি রেক্টোপেক্সি করব। রেক্টোপেক্সি অর্থাৎ পেক্সি মানে কি, ফিক্সড। হার্নিওপ্লাস্টি কি জিনিস, রিপেয়ার অফ হার্নিয়া বাই প্রোলিন মেশ। রেক্টোপেক্সি এখানে আপনার মেশ দিয়ে রিপেয়ার করা হয়। কথা বুঝতে পারছেন আমার? এতটুকু পর্যন্ত কোনো অসুবিধা আছে কারো? ওকে, এখন শুধু পেরিনিয়াল সার্জারিগুলি নামগুলি মনে রাখেন। একটা হচ্ছে ডেলোরমিস অপারেশন, থিয়ার্স অপারেশন, আর একটা হচ্ছে পেরিনিয়াল রেক্টোসিগময়েডেক্টমি অর আলটিমিয়ার্স। একটা জিনিস মনে রাখবেন, ডেলোরমিটা এখন করা হয়, থিয়ার্সটা এখন আর করা হয় না, এটা শুধু মনে রাখেন, আর কিছু মনে রাখা লাগবে না। ডেলোরমিস, থিয়ার্স, আলটিমিয়ার্স, এর মধ্যে ডেলোরমিটা এখন করা হয়, থিয়ার্সটা এখন আর কেউ করে না, এটা শুধু মনে রাখেন, আর কিছু লাগবে না। অ্যাবডোমিনাল প্রসিডিউর যেটা আছে, আমরা এখন ল্যাপারোস্কোপিক পোস্টেরিয়র মেশ রেক্টোপেক্সি করা হয়। এই ক্ষেত্রে পেলভিক স্প্লেকটিক নার্ভটা লেস ইনজুরি হয়, এই জন্য এটা ল্যাপারোস্কোপিক্যালি অ্যাপ্রোচটা বেটার দ্যান ওপেন। And another one is laparoscopic sigmoid resection and rectopexy. এই দুইটা শুধু মনে রাখেন, অ্যাবডোমিনাল প্রসিডিউরে এই দুটো মনে রাখতে হবে। ওয়েলস অপারেশন আছে, এগুলো আপনাদের এত বেশি প্রয়োজন নাই। না ওয়াটার, এই যে আমরা কষ্ট করে অপারেশনটা করব, এটার কমপ্লিকেশনস কি আছে? একটা হচ্ছে ইনজুরি টু হাইপোগ্যাস্ট্রিক নার্ভ কজিং ইম্পর্টেন্স। এই যে আমাদের পেলভিক স্প্লেকটিক নার্ভ, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এগুলো যদি ইনজুরি হয়ে যায়, ইম্পর্টেন্স ডেভেলপ করবে। ইউরিনারি ইনকন্টিনেন্স অফ ব্লাডার ডিসফাংশন ডেভেলপ করবে। ইমপ্রপার কারেকশন অফ কন্টিনেন্স হবে, এ কারণে 50% কেসে ইনকন্টিনেন্স থেকেই যায়, অথবা ইনকন্টিনেন্স ডেভেলপ করে যায়। যাদের ছিল না তাদেরও ইনকন্টিনেন্স ডেভেলপ করে গেল। ব্লিডিং ফ্রম স্যাক্রাল ভেনাস প্লেক্সাস, সবসময় মনে রাখবেন পেরিনিয়াল রিজিয়নে যখনই কোনো পেলভিস রিজিয়ন, পেরিনিয়াল রিজিয়নে কোনো অপারেশন করা হবে, দেয়ার আর মোর ভাস্কুলার এরিয়া। আপনাদের কি মনে আছে যে হেমোরয়েডস এর ক্ষেত্রে আমরা যে বলি লাইগেশন করতে হবে, কটারাইজেশন করতে হবে, পেরিনিয়াল রিজিয়নের যে কোনো সার্জারির ক্ষেত্রে আমরা খুব বেশি ডায়াথার্মি ইউজ করার চেষ্টা করি, এগুলো কি আপনার মনে আছে কিছু? ওটিতে কি যাওয়ার সুযোগ হয়েছিল হেমোরয়েডস অথবা অ্যানাল ফিশার এগুলি দেখার জন্য? না স্যার। সেক্ষেত্রে যদি সুযোগ হয় আপনারা একটু ভিডিও দেখে নিন, ওখানে দেখবেন যে আমরা ডায়াথার্মিটা খুব বেশি ইউজ করি এবং সেটা দিয়ে প্রায় আপনার কটারাইজেশন করে ব্ল্যাক করে দিতেছি। কারণ হচ্ছে মোর ভাস্কুলার, কোনো রকম আমরা ব্লিডিং রেখে আসতে চাই না, কারণ এই ব্লিডিং যদি হয় তাহলে সেকেন্ড রিঅ্যাকশনারি হেমোরেজ হয়, যেটা আপনারা পড়েছেন। তো রিঅ্যাকশনারি হেমোরেজের এক্সাম্পল পড়েছেন না? বলেন তো কোন কোন অপারেশনে রিঅ্যাকশনারি হেমোরেজ হয়? বলেন, কেউ একজন বলেন। কিসে বলেন? Sir, tonsillectomy. Sir, thyroidectomy, circumcision. Then সার্কামসিশন না, টনসিলেক্টমি এন্ড থাইরয়েডেক্টমি গুড, ঠিক আছে। সার্কামসিশন তো আপনি রিঅ্যাকশনারি হেমোরেজ অন্য অপারেশনে যেরকম হবে সার্কামসিশনও তাই হবে, কিন্তু ডেফিনিট রিঅ্যাকশনারি হেমোরেজ হওয়ার চান্স থাকে কোন কোন অপারেশনে? দুটো বলেছেন, ঠিক আছে, আরো দুটো বলেন। prostatectomy, sir. Prostatectomy, very good, and hemorrhoidectomy.
ঠিক আছে, অ্যানাল রিজিয়নে আমরা যখন এই ধরনের কোনো অপারেশন করি আমরা একদম চেষ্টা করি কোনো রকম ব্লিডিং যাতে আর ফার্দার না হয়, কমপ্লিকেশন যাতে কোনো অ্যারাইজ না করে। And injury to rectum and colon causing fecal fistula হতে পারে। Constipation after rectopexy is a known complication. Recurrence of prolapse, infection, proctitis হবে, pelvic abscess হবে। So these are the complications of surgery. ঠিক আছে, এই ছিল আপনাদের রেক্টাল প্রলাপস সম্বন্ধে আপনারা জানতে চেয়েছিলেন, এই এতটুকু জানলেই হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে আমি দুটা কথা বলে দিব। একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন, যেটা হচ্ছে পার্শিয়াল থিকনেস অর মিউকোজাল রেক্টাল প্রলাপস। ঠিক আছে, বুঝা গেছে কথা? মিউকোজাল রেক্টাল প্রলাপসে কি করবেন? বাচ্চাদের ক্ষেত্রে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে কোনো অপারেশনে না গিয়ে তাকে যদি আমরা কাউন্সেলিং করে রাখতে পারি সেটা হচ্ছে সবচেয়ে ভালো। ইনফ্যান্টস এন্ড ইয়াং চিলড্রেন, মেইন ইজ ডিজিটাল রিপোজিশনিং। তাকে বুঝিয়ে দিতে হবে, প্যারেন্টসকে আপনাকে বুঝিয়ে দিতে হবে হাউ টু ডু দ্য ডিজিটাল রিপোজিশনিং, রিপ্লেস দ্য প্রোট্রুশন and then treat the underlying cause. এটা হচ্ছে ডিজিটাল রিপোজিশনিং। সাবমিউকোজাল ইনজেকশনস দিতে হবে। সাবমিউকোজাল ইনজেকশনস কি জিনিস? আমরা 5% ফেনল ইন অ্যালমন্ড অয়েল, যেটা স্ক্লেরোথেরাপি হিসেবে ব্যবহার করা হয়। আমরা কিন্তু হেমোরয়েডস বলা হয়েছিল নিশ্চয়ই আপনাদের, যে সেকেন্ড ডিগ্রি পর্যন্ত আমরা স্ক্লেরোজিং এজেন্টস ব্যবহার করি, সেটাই এটা, যে সাবমিউকোজাল ইনজেকশনস দিবেন। আর যদি এতেও না হয় তাহলে সার্জারি করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা সার্জারিটা একটু অ্যাভয়েড করতে চাই, কারণ দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে পেলভিক রিজিয়নটা যখন ওয়েল ডেভেলপড হয়ে যায়, টোন গুলো ঠিক হয়ে যায়, তখন আর প্রলাপস হয় না, তখন আপনার স্ফিংক্টারটাও ভালো কাজ করে, আর পার্শিয়াল যে থিকনেস প্রলাপস তো সেটাও কারেকশন হয়ে যায়। যদি এটা না হয় তাহলে এক্সিশন অফ দ্য প্রলাপসড মিউকোসা অনলি, শুধুমাত্র প্রলাপস মিউকোসা যেটা থাকবে সেটা আমরা অপারেশন করে দিব। এই ছিল আপনাদের রেক্টাল প্রলাপস সম্বন্ধে আপনারা জানতে চেয়েছিলেন, এতটুকুই ছিল। আর কিছু কেউ জানতে চান? বলেন। কি বলেন? না স্যার। এখন দেখা যায় স্যার। আচ্ছা বলেন, দেখা গেলে বলেন। What are the causes of palpable kidney? How will you investigate the case of palpable kidney? Sir, cause hydronephrosis. Very good. And polycystic kidney disease. Polycystic kidney disease, okay. Any tumor. No, renal tumor বলেন। Renal tumor. renal tumor বলেন। renal tumor মধ্যে আপনি এখন অন্যান্য জিনিস নিয়ে আসতে পারেন, renal cell carcinoma হতে পারে, adenocarcinoma হতে পারে, transitional cell carcinoma হতে পারে, সেগুলো বলতে পারেন। renal tumors বলে দেন, তাহলে আর অসুবিধা হবে না। আর any other things? Sir, adenonephrosis বলছেন, খুব ভালো। renal tuberous sclerosis. Renal tuberculosis. Tuberculosis. Okay.
polycystic kidney disease, ঠিক আছে, যা বলেছেন এগুলি ওকে। Now how will you investigate a case of palpable kidney? বারবার বলা হয়েছে আপনাদেরকে ইনভেস্টিগেট যদি বলে শুধুমাত্র ইনভেস্টিগেশনস না, কিন্তু ইনভেস্টিগেট বললে আপনাকে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশনস বলতে হবে, ঠিক আছে। যদি তাই হয় তাহলে আপনাকে প্রথমে বলতে হবে হিস্ট্রি। হিস্ট্রিতে আপনাকে একটা শর্ট হিস্ট্রি নিতে হবে, যে ডিউরেশন, এর আগে পেশেন্টের এজ বলবেন, যে এজ সাধারণত ওল্ডার এজ হলে একরকম, ইয়াঙ্গার এজ গ্রুপ হলে একরকম। যদি একদম ইয়াং এজ গ্রুপ হয় লাইক 4 to 5 years of age, তাহলে আপনাকে সরাসরি চিন্তা করতে হবে যে this patient may have Wilms tumor, that is a renal tumor with poor prognosis, not a good one. কিন্তু যদি older age group হয় 40 to 50 years এর ক্ষেত্রে, তখন আপনাকে এই যা যা বলছে palpable kidney falls এগুলি সব নিয়ে আসতে পারেন। কিন্তু যারা একটু 60 to 70 years, তখন আপনি renal cell carcinoma বলবেন, রেনাল টিউমার তখন বলতে পারবেন। 30 to 50 years এ রেনাল টিউমার বলাটা ঠিক না, সাধারণত আশা করি না, তাই না, যে এখন এত কম বয়সে একটা টিউমার হয়ে যাবে তা তো। ডিউরেশন জানতে হবে, ইজ ইট এ শর্ট ডিউরেশন অর প্রলং ডিউরেশন। শর্ট ডিউরেশন হলে আপনাকে ম্যালিগন্যান্সি চিন্তা করতে হবে, প্রলং ডিউরেশন হলে পলিসিস্টিক কিডনি হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, এগুলি হতে পারে। হাইড্রোনেফ্রোসিস যদি হয় শর্ট ডিউরেশনে হতে পারে, যে তার অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়েছে, কোন স্টোন ডেভেলপ করে সেটা ব্লকেজ করেছে। বাইল্যাটারাল স্টোনটা কম হয়, কিন্তু যে হয় না তা না, যদি হয় সেই ক্ষেত্রে হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করতে পারে। যে কোনো একদিকেও যদি স্টোন ইম্প্যাক্ট হয়, ইম্প্যাক্ট হয়ে যদি ইউরিনটা আর ইউরেটর থেকে ব্লাডে না যেতে পারে, জমতে থাকে, সেখান থেকেও পালপেবল কিডনি হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্সে কি থাকবে, একটা ফিভার থাকবে, যদি ইনফেকশন থাকে ফিভার থাকবে, পেইন থাকবে, পালপেবল লাম্প থাকবে, হেমাচুরিয়ার একটা হিস্ট্রি থাকতে পারে। যদি স্টোনস, ম্যালিগন্যান্সি এগুলির কারণে হয়ে থাকে তাহলে হেমাচুরিয়া হবে। এন্ড এ পালপেবল লাম্প or লোয়েন মাস, এটা টিপিক্যালি একটা লোয়েন এরিয়াতে একটা পালপেবল লাম্প পাওয়া যাবে। এরপর হচ্ছে ইনভেস্টিগেশনস। ইনভেস্টিগেশনস এর মধ্যে কি করতে হবে, ইনভেস্টিগেশনস এর মধ্যে আপনি প্রথমে ভাগ করে নেবেন। সবসময় একটা জিনিস চিন্তা করবেন, যেই ইনভেস্টিগেশনসে আসুক আপনারা ভাগ করবেন। একটা হচ্ছে ব্লাড, যদি ইউরিনারি সিস্টেম থাকে তাহলে ইউরিনটা বলতে হবে আপনাকে, রেনাল ফাংশন টেস্ট আলাদা করে বলবেন, ইউরিন আর এনএসিএস বলতে হবে, ব্লাড ইউরিয়া বলতে হবে, এগুলো হচ্ছে ইউরোলজির ক্ষেত্রে বলছি। আর ব্লাডের মধ্যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর হবে। হেমাচুরিয়ার যদি হিস্ট্রি থাকে তাহলে আপনাকে ইয়াং এজ গ্রুপ যদি হয় ব্লিডিং টাইপ, ক্লটিং টাইপ দেখতে হবে। যদি ওল্ডার এজ গ্রুপ হয় তাহলে প্রথমিক টাইমটা দেখতে হবে যে এটা প্রলংড কিনা, এবং একসাথে তার একটা হিস্ট্রি নিতে হবে হেমাচুরিয়া থাকলে, সে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ পায় কিনা। এই জিনিসগুলো আপনাদের ছোট ছোট কথায় বলতে হবে, খুব বেশি নাম্বার থাকে না যেহেতু, আপনাদের চেষ্টা করতে হবে অল্প কথায় সব বলে ফেলার। এরপর হচ্ছে ইমেজিং বলবেন, একটা হচ্ছে ব্লাড গেল আর একটা হচ্ছে ইমেজিং ইনভেস্টিগেশন। ইমেজিং ইনভেস্টিগেশনস এর মধ্যে একদম প্রথম থেকে শুরু করবেন। আমরা একটা ইউরোলজি সিস্টেমের ইমেজিং এর প্রথমে কি দিই, একটা প্লেন এক্সরে অফ কিউবি রিজিয়ন দেওয়া হয়, তাহলে এক্সরে অফ কিউবি রিজিয়ন বললেন। এরপর কি করা হবে, একটা আল্ট্রাসোনোগ্রাম করা হবে, আল্ট্রাসাউন্ড স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম অফ কিউবি রিজিয়ন, কিডনি, ইউরেট্রাল, ব্লাডার রিজিয়ন। এরপর কি থাকবে, একটা সিটি ইউরোগ্রাম করা যেতে পারে, কিন্তু তার আগে যে রেনাল ফাংশন টেস্ট আপনাকে বলে নিতে হবে ব্লাডের মধ্যে, উল্লেখ করতে হবে if creatinine is less than 3 then we'll go for IVU। আর সিটি ইউরোগ্রাম যদি করা হয় সেই ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা less than 3 থাকলে সেফ, কারণ আমরা সেখানে একটা ডাই ব্যবহার করি। এবং এরপর হচ্ছে অ্যাডভান্সড ইনভেস্টিগেশন। অ্যাডভান্সড ইনভেস্টিগেশনস এর মধ্যে আপনারা দেখবেন আপনাদের পড়ার যে বইগুলো আছে সেখানে লেখা আছে এমসিইউ, আরজিইউ, মিকচুরিটিন, সিস্টো ইউরোগ্রাম, রেট্রোগ্রেড ইউরোগ্রাম, এগুলো আছে। কিন্তু এগুলো যে আপনি লিখতে পারলে ভালো, কিন্তু না লিখলে যে আপনাদের খুব খারাপ অবস্থা হবে তা না। ইনভেস্টিগেশনসে আমি যে কথাগুলি বললাম এগুলি বলে পাশে ছোট ছোট করে লিখে দিবেন, যেমন
একটা পাউটেবল কিডনি যদি পান, এই পেশেন্টের ক্ষেত্রে আপনি রেনাল ফাংশন টেস্টে কি হতে পারে, সিরাম ক্রিয়েটিনিনটা হাই হতে পারে, ব্লাড ইউরিয়া রেজড হবে। আপনারা চিহ্ন দিয়ে দিবেন, একটা অ্যারো দিয়ে দিবেন টুয়ার্ডস দ্য আপওয়ার্ডস, দিয়ে বুঝাবেন যে ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে, ব্লাড ইউরিয়া বাড়ছে, টোটাল কাউন্টটা বাড়ছে, তার ইনফেকশন থাকতে পারে, ইএসআরটা রেজড হয়েছে, টিউবারকুলোসিস ম্যালিগনেন্সি যেটাই হোক, আপনার ইএসআর রেজড হবে এবং একই সাথে আপনার ব্লাড ইউরিয়া রেজড হবে। আর তার যে ইমেজিং করেছেন এক্সরেতে আপনি বলবেন যে একটা রেনাল শ্যাডো পাওয়া যাচ্ছে, আল্ট্রাসোনোগ্রামে হাইড্রোনেফ্রোসিস বলেছেন সেটা উল্লেখ করেন যে হাইড্রোনেফ্রোসিস মে বি প্রেজেন্ট। আর সিটি ইউরোগ্রাম করলে ফর মোর ডেলিনিয়েশন অফ দ্য ফাইন্ডিংস। শেষ, আর তো কিছু লাগবে না আপনার এই কোয়েশ্চেনে। বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধা? বলেন, এই কোয়েশ্চেন সম্বন্ধে কোনো অসুবিধা? লিখতে পারবেন না? আমি জানি খুব বেশি তো বলি নাই, যতটুকু বলেছি এটা তো লিখতে পারবেন। জি স্যার। জি স্যার। কথা না বলে কিভাবে বুঝবো? জি স্যার। নেক্সট কোয়েশ্চেনটা বলেন। বলেন। বলেন, a 6-year-old boy, কোয়েশ্চেনটা পড়েন একজন। লক্ষ্মণ বলেন কোয়েশ্চেনটা। A 6-year-old boy noticed sudden severe, that is non-traumatic, painful swelling of his left testicle. What are the probable causes? How will you manage this? বলেন। A 6-year-old boy noticed sudden severe, that is non-traumatic, painful swelling of his left testicle. What are the probable causes? How will you manage this boy? বলেন। Sir, acute epididymoarthritis, ভেরি গুড। torn left testis, trauma, acute ট্রমা বলা হয় hematosis. না, কিন্তু নন ট্রমাটিক বলা হয়েছে, এটাই Sorry. খেয়াল করেন। কোয়েশ্চেনটা সবসময় করবেন, এখানে কিন্তু বলা আছে নন ট্রমাটিক। আপনি যে বললেন তখন কিন্তু এটা বলার সাথে সাথে কিন্তু আপনার এখানে নাম্বারটা কমে গেল। আপনি এপিডিডাইমোআর্থ্রাইটিস বললেন, টেস্টিকুলার টরশন বললেন, তাই না? তো নন ট্রমাটিক তো আপনি যেহেতু বলে দিচ্ছে এই দুটো ছাড়া আপনি আর কিছু বলবেন। একটা টেস্টিকুলার টিউমার বলতে পারেন, কিন্তু টেস্টিকুলার টিউমার কি পেইনফুল হবে? হবে না। 90% থেকে 95% টেস্টিকুলার টিউমার ইজ নন পেইনফুল, নন টেন্ডার একটা মাস হিসেবে আসবে। 1 to 2% এর ক্ষেত্রে পেইনফুল হতে পারে। সুতরাং আপনাকে বলতে হবে যে এটা নন ট্রমাটিক, সুতরাং এটা টেস্টিকুলার টিউমার বলা যাবে না, পেইনফুল যেহেতু না বলা যাবে না। দুইটাই বলেন, বেশি কথা তো বলা দরকার নেই। হোয়াট আর দ্য প্রবাবল কজেস, আপনি যদি এই দুইটা বলেন আর কিছু বলা লাগবে না। হাউ উইল ইউ ম্যানেজ দিস বয়? ম্যানেজমেন্ট মানে কি? From ম্যানেজমেন্ট যখন বলতে হাউ উইল ইউ ম্যানেজ দিস বয় করবেন। from history to till treatment. একটা কথা তো বলে নিতে হবে তখন আপনাকে যে I will assure the parents and will give proper analgesic to the patient to reduce the pain. Then we'll go for history. লিখলেন, go for history লিখে আপনি কয়েকটা কথা বলবেন। ডিউরেশন, আগে কখনো হয়েছিল কিনা, তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, নন ট্রমাটিক যদিও বলছে, তারপর আপনি জিজ্ঞেস করবেন ইজ দেয়ার এনি হিস্ট্রি অফ ট্রমা, ইজ দিস ডিউরিং দ্য স্লিপিং কন্ডিশন। স্লিপিং কন্ডিশন কেন জিজ্ঞেস করবেন? টেস্টিকুলার টরশন তো সাধারণত স্লিপিং কন্ডিশনে বেশি হয়, সেই কারণে। আর
পেশেন্টের আর কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা, ফিভার আছে কিনা, বমি হয়েছে কিনা। একটা সমস্যা মনে রাখবেন যে টেস্টিকুলার পেইন, এই লোয়ার অ্যাবডোমেনে কোন রকম এনি কমপ্লেন্স অফ মিকচুরেশন, অ্যাকিউট এপিডিডার্মাইটিস ডেভেলপ করে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে হিস্ট্রিতে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি করবেন? ক্লিনিক্যাল এক্সামিনেশনে আপনাকে পার অ্যাবডোমেন দেখতে হবে, অ্যাবডোমেনটা সফট আছে কিনা, টেন্ডারনেসটা পেলভিক রিজিয়ন এবং স্ক্রোটামে কিনা। এনি স্কিন চেঞ্জ, স্ক্রোটামটা কি রেডিশ হয়ে আছে অথবা ব্ল্যাকিশ হয়েছে কিনা। রেডিশ হলে কি হবে? এপিডিডার্মাইটিস হয়েছে বোঝা যাবে। টরশনও হতে পারে। কিন্তু যদি একদম ব্ল্যাকিশ হয়ে থাকে, দেখা যায় যে স্কিন কালারটা আপনার দেখে মনে হচ্ছে যে ভিতরে কোনো কিছু নেক্রোসিস অবস্থায় আছে অথবা দেয়ার ইজ ডিমিনিশড ব্লাড সাপ্লাই, তখন সেখানকার স্কিন চেঞ্জ হবে এবং সেটা দেখে আপনাকে বুঝতে হবে যে দিস ইজ টেস্টিকুলার টরশন। কথা বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, তারপর আপনি কি বলবেন? এটা কিন্তু আপনার হয়ে গেল, কিন্তু এক্সামিনেশন কিন্তু শেষ, বেশি কথা বলার কিছু নাই। এক্সামিনেশনে আপনি এটা দেখলেন, এরপর কি বলবেন? দুইটা জিনিস বলবেন। একটা হচ্ছে অন এলিভেশন অফ স্ক্রোটাম অর টেস্টিস পেইন যদি রিডিউসড হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট এপিডিডার্মাইটিস। পেইন যদি রিডিউসড না হয় তাহলে আপনাকে বলতে হবে দিস ইজ টেস্টিকুলার টরশন। এই যে আপনি এক্সামিনেশনটা করলেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইজ দেয়ার এনি অ্যাবনর্মালিটি অন দ্য রাইট টেস্টিস। রাইট টেস্টিসকে আপনার নর্মাল পজিশনে আছে নাকি আনডিসেন্ডেড হয়ে আছে, এটা আপনাকে দেখতে হবে। এন্ড ইজ দেয়ার এনি হার্নিয়েশন, কোনো রকম হার্নিয়া আছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে কি হার্নিয়া হয় একটু বলেন তো, কি ধরনের হার্নিয়া হয় বাচ্চাদের? ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া, ভেরি গুড। এটা এল্ডারলি এজেও তাই হয়, তাই না? সেটা কোন দিক থেকে আসে? পোস্টেরিয়র ওয়াল অফ ইনগুইনাল ক্যানাল দিয়ে আসতেছে। ঠিক আছে, নাও হাউ উইল ইউ ট্রিট? এখন আসেন আপনার ইনভেস্টিগেশন কিন্তু বলি নাই, ইনভেস্টিগেশন বলবেন না? জি স্যার। অবশ্যই বলতে হবে। ঠিক আছে, সেখানে কি করবেন? ব্লাডের মধ্যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর দেখবেন। সেখানে মেইন আপনার টার্গেট থাকবে টোটাল কাউন্টটা দেখা। যদি অ্যাকিউট এপিডিডার্মাইটিস হয় টোটাল কাউন্ট অনেক বেড়ে যাবে। ইএসআর রেজড হয়েছে কিনা সেটাও দেখতে হবে। এরপর ইউরিন আরএবি করতে হবে, যেগুলো পার্সেলস আছে কিনা। একটা আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য স্ক্রোটাম করতে হবে, যে ভায়াবিলিটি অফ দ্য টেস্টিস দেখার জন্য। টেস্টিসের ভায়াবিলিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ সে যদি 6 ঘন্টার মধ্যে আসে আপনি অবশ্যই তাকে অপারেটিভ প্রসিডিউরে নিয়ে টেস্টিকুলার টরশন থাকলে টুইস্টেড বা টরশন যে টেস্টিসটা আছে সেটাকে সুন্দর মতো আনটুইস্ট করে আপনি অপারেশন করলেন। কিন্তু যদি দেখা যায় যে এই পেশেন্টটা আপনার দেরি করে ফেলেছে, তখন কিন্তু আপনি টেস্টিসটা সেভ করতে পারবেন না। তখন দেখা যাবে আপনি অর্গাইডেক্টমি করে দিতে হবে, এবং দিস ইজ এ ভেরি painful situation to bear for the parents and the patient also. সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে within 6 hours যদি হয় testicular torsion নিয়ে আসে, you right go for the emergency surgical procedure. আচ্ছা, এরপর আসেন ডুপ্লেক্স স্ক্যান করা যাবে। একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন, আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে টেস্টিসের পজিশন কেমন আছে, সাইজটা কেমন আছে, অপোজিট টেস্টিসটা দেখতে হবে, কোন রকম সোয়েলিং এর ইডিমা ফ্লুইড আছে কিনা, এগুলো দেখে নিলেন। আর ডুপ্লেক্স স্ক্যান করে দেখে নেবেন ব্লাড ভেসেলের সাপ্লাইটা ঠিক আছে কিনা, কোন রকম ব্লাড সাপ্লাই ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা। যদি কোন রকম ইম্পেয়ারমেন্ট না হয় তাহলে তো আর কোনো অসুবিধা নাই, কিন্তু ইম্পেয়ারমেন্ট হলে তখন সমস্যা হবে। ঠিক আছে, এটার পর আপনাকে চিন্তা করতে হবে যে ট্রিটমেন্টের আগে পেশেন্ট পার্টিকে বা প্যারেন্টসকে আপনাকে কাউন্সিলিং করতে হবে। সুতরাং ট্রিটমেন্ট লিখে আপনি লিখবেন প্রপার কাউন্সিলিং অফ দ্য প্যারেন্টস রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট। যদি অ্যাকিউট এপিডিডার্মাইটিস হয় তাহলে আপনি কি করবেন?
অ্যাকিউট এপিডিডার্মাল অর্কাইটিস পেশেন্টকে জাস্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবেন, নো সার্জারি। একদম মনে রাখবেন, আমরা এই যে পরীক্ষাগুলি করলাম, এতগুলি কথা বললাম, সেটা কিন্তু মেইন হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য, এবং এখানে কিন্তু তাই চাইছে। দেখেন প্রবাবল কজ লেখা, কজেস লেখা, যেহেতু আপনাকে দুটোই বলতে হবে, আপনি কিন্তু একটা বলে আপনি পার পাবেন না, এবং দুইটা বলে দুইটার ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন সবগুলি লিখে দিতে হবে। তাহলে অ্যাকিউট এপিডার্মাল অর্কাইটিস কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে কি? আপনাকে পেশেন্টকে অ্যাসিওরেন্স করতে হবে, পেইন রিলিফ করতে হবে, একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, সাধারণত ডক্সিসাইক্লিন আমরা দিই, সিপ্রোফ্লক্সাসিনও দেওয়া হয়, এবং পেশেন্টের অ্যাডভাইস করা হয় একটা স্ক্রুটাল সাসপেন্সরি ব্যান্ডেজ ব্যবহার করার জন্য, যেটা স্ক্রুটামটাকে ইলিভেট করে রাখবে। ইলিভেট করে রাখলে কি হবে? আপনি যখন একটা জিনিস গ্র্যাভিটির কারণে ঝুলবে, ইনফেকশন হয়ে আছে, ওখানে স্বাভাবিকভাবে পেইন হবে, টেন্ডারনেস হবে, কিন্তু যদি সেটা না হয় তাহলে আপনার কোনো অসুবিধা তো নাই, হবে? অসুবিধা হবে না। ঠিক আছে, এরপর আপনাকে চিন্তা করতে হবে যে এই পেশেন্টের ক্ষেত্রে আর কি করা। অ্যাকিউট এপিডার্মাল অর্কাইটিস হলে ট্রিটমেন্ট দিয়ে শেষ। টেস্টিকুলার টরশন within 6 hours, go for surgery. If the testis is viable, do the orchidopexy and check the opposite testis also. If that is more mobile and prone to torsion, then orchidopexy of the both testis. Orchidopexy মানে কি? আমরা টেস্টিসটাকে স্ক্রোটামের সাথে বেঁধে দিব, তিনটা জায়গায় সেলাই করে বেঁধে দেওয়া হয়। এই কথাই শুধু জানেন, আর কিছু জানবেন না। আপনাদেরকে যখনই জিজ্ঞেস করবে যে অর্কাইডোপেক্সি মানে কি, তার ফার্দার টর্শন না হয়, মনে থাকবে এই কথাটাই বলবেন। পরীক্ষার সময় জিজ্ঞেস করা আপনি কি ফিক্সেশন, সুতরাং আপনাকে এটা চিন্তা করতে হবে। এখানে কিন্তু কোনো মেশ দেওয়া হবে না। আপনি জাহানেও প্লাস্টিক করা হইলো, তারপর রেক্টোপেক্সি বলা হইলো, তাহলে অর্কাইডোপেক্সি মানে মেশ দেওয়া মনে হয় না। না, কোনো রকম প্রলিন মেশ এসব কিছু ইউজ করা যাবে না কিন্তু, বুঝছেন কথা আমার? জি। ওকে, সুতরাং এটা দেওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এরপর যদি ভায়াবিলিটি না থাকে তখন কি করবেন? অর্কাইডেক্টমি। সোজা কথা, যে ইফ দ্য টেস্টিস ইজ নট ভায়াবল দেন গো ফর অর্কাইডেক্টমি। সুতরাং এই জিনিস শেষ করে আপনাকে লিখে আসতে হবে। যতটুকু আমি বললাম এতটুকু আপনাকে লিখতে হবে। আপনারা রিটেন কোয়েশ্চেন গুলি কি নিজেরা লিখছেন? আনসার গুলো বলেছিলাম যে গত 5 বছরের কোয়েশ্চেনের আনসার গুলো লিখতে বলেছিলাম আমি। কেউ কি করতেছেন নাকি সবাই নিজেদের মতো ঘুরতেছেন ফিরতেছেন? বলেন। স্যার, পাস্ট কোয়েশ্চেন্স গুলোর মধ্যে একটা ছিল যে পোস্ট অপারেটিভ ফ্লুইড ম্যানেজমেন্ট, তো এটা বই বা লেকচার কোথাও এরকম ভাবে পাইনি, এটার অ্যান্সারটা কিভাবে হবে? আমি এটা কালকে আপনাদের গুছাই দিই, অসুবিধা হবে? না স্যার, ঠিক আছে। কালকে আপনাদের এই জিনিসটা সুন্দর করে গুছাই দিতে পারবো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। এই কোয়েশ্চেনটা আর কোনো এনকোয়ারি আছে? কেউ এই ব্যাপারে জানতে চান, এই কোয়েশ্চেনটার ব্যাপারে? নেক্সট কোয়েশ্চেন একই। দেখেন, আমি এই জন্য বারবার বলছি আপনাদের যে আপনারা কোয়েশ্চেন সলভ করেন, কোয়েশ্চেন রিপিট হয়। দেখেন ওটা 6 ইয়ার্স ছিল, এটা জাস্ট 10 ইয়ার্স। ওল্ড বয় প্রেজেন্টেড উইথ অ্যাকিউট পেইনফুল স্ক্রোটাল সোয়েলিং, একই জিনিস কিন্তু। কমন কজেস কি বলবেন? এই দুটো ছাড়া আর কিছু নাই। হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ টর্শন অফ টেস্টিস? দেখেন সরাসরি বলে দিয়েছে টেস্টিকুলার টর্শন জানতে চাচ্ছে, কিন্তু কজেস বলেছে। আপনাকে অবশ্যই অ্যাকিউট এপিডার্মাল অর্কাইটিসটা বলতে হবে। দেখতে পেরেছেন একই কোয়েশ্চেন, কিন্তু একটাতে দুটোই চেয়েছে, আরেকটাতে শুধুমাত্র টেস্টিকুলার টর্শনের ম্যানেজমেন্ট চেয়েছে। নাও write short notes on hypospadias. What is epispadias? What is hypospadias? বলেন একজন আমাকে।
বলেন একজন, what is epispadias, what is hypospadias? Hypospadias is a congenital malformation in which the external meatus opens on the underside of the penis anywhere from just short of the normal size. That is Hypospadias okay, very good. What is epispadias? is a congenital malformation in which the urethral opening is on the dorsum of the penis. Okay. Epispadias এ কি হবে, hypospadias এ কি হবে এটা বলেন। So hypospadias হচ্ছে স্যার প্রিপিউসটা হুডেড থাকবে, Prepuce-টা হুডেড প্রিপিউস। hooded prepuce, very good. Epispadias এও কিন্তু hooded হবে, আর কডি থাকবে স্যার, কর্ডই থাকবে, ঠিক আছে। আর and then আর epispadias হচ্ছে স্যার আপওয়ার্ড কার্ভেচার। ওকে, আর আর কি থাকবে? আর কি থাকবে বলেন? Meatal stenosis. মিয়াটার স্টেনোসিস থাকবে, ভেরি গুড। আচ্ছা শুনেন একটা কথা, সেটা হচ্ছে এপিসপেডিয়াসে সবসময় মনে রাখবেন এখানে একটোপিয়া বেসিকি থাকবে। একটোপিয়া বেসিকি তো বুঝেন কি জিনিস? ব্লাডারটা ওপেন হয়ে থাকে, একদম ওপেন, এরকম পেলভিসটা এরকম ওপেন, এই পেলভিস ওপেন এবং ব্লাডারটা সব দেখা যাচ্ছে, সাথে আপনার এই পেনিসও আছে, এপিসপেডিয়াসে আছে, ঠিক আছে। হাইপোস্পেডিয়াসে আপনার অ্যাসোসিয়েটেড আনডিসেন্ডেড টেস্টিস থাকতে পারে, হার্নিয়া থাকতে পারে, ভেরিকোসিল থাকতে পারে, এমনকি আপনার হাইড্রোসিলও থাকতে পারে, ইনফ্যান্টাইল। বুঝা গেছে আমার কথা? কথা মনে থাকবে? এটা একটু মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্স হবে এটা সিন্স বার্থ, এটা এমন না যে বাচ্চার এই গত 1 মাস 2 মাস থেকে শুরু হচ্ছে তা না, একদম জন্ম থেকে এই সমস্যা থাকবে। সো দিস অ্যাবনর্মালিটি প্রেজেন্ট সিন্স বার্থ। এরপর কি হবে? এরপর কি হবে? বলেন। কি হলো, বন্ধ হয়ে গেল কেন কথা? শুনেন, হাইপোস্পেডিয়াসের ক্লিনিক্যাল ফিচার্স আপনারা খুব সুন্দর করে বলছেন, হুডেড স্কিন এগুলি সব ঠিক আছে। ইনভেস্টিগেশনস এর মধ্যে আপনাকে হিস্ট্রি তো আমি বলে দিলাম, ইনভেস্টিগেশনস এর মধ্যে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে তার সাইডটা কোন জায়গায়, কোথায় আপনার ওপেনিংটা আছে। সেই ওপেনিং দিয়ে যদি সম্ভব হয় তাহলে একটা রেক্টোগ্রেড ইউরেথ্রোগ্রাম করতে হবে, আরজিও করে দেখতে হবে তার অন্য কোনো অসুবিধা আছে কিনা, একটা আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে তার কিউবি রিজিয়নে অন্য কোনো অ্যানোমালি আছে কিনা, ঠিক আছে। এগুলি করে দেখার পর যদি তা আর কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা গো ফর দ্য সার্জিক্যাল রিপেয়ার। সবসময় মনে রাখবেন হাইপোস্পেডিয়াসের কয়েকটা টাইপ আছে, গ্লান্স আছে, পিনাইল আছে, শ্যাফট আছে, গ্ল্যান্ডিউলার আছে, পিনাইল আছে, শ্যাফটে থাকবে, স্ক্রোটাম থাকবে, পেরিনিয়াল রিজিয়নে থাকবে। যত আপনার নিয়ার টু দা গ্লান্স অর মিয়াটাস হবে তত আপনার নর্মাল পজিশন অফ মিয়াটাস যত কাছাকাছি হবে তত ভালো, তত আপনি অপারেশন না করে পেশেন্টটাকে ভালো রাখতে পারবেন। কিন্তু যত দূরে হবে তাহলে কোডিটাও বেশি হবে, এরকম ভাবে ঝুলে যাবে, একদম এখানে আপনার হুডিং স্কিন থাকবে আর একদম এরকম ভাবে ঝুলে থাকবে, যত আপনার পিছন দিকে যাবে। তাহলে কি হবে?
তাহলে আপনাকে তখন সার্জারির দিকে যেতে হবে এবং সার্জারিতে স্টেজিং সার্জারি করতে হবে। মনে করেন যে আপনি একবার অপারেশন করে ভালো করে ফেলতে পারবেন না, আপনাকে একবারের জায়গায় 2 বার স্টেজিং করতে হবে, 3 বার স্টেজিং করতে হবে। 2 থেকে 3 সেটিং এ বসে আপনাকে অপারেশনটা কমপ্লিট করে আসতে হবে। এবং বয়সও একটা ব্যাপার, 2 বছর বয়সের আগে আমরা সাধারণত এই ধরনের অপারেশনের দিকে যাই না, কিন্তু বেশি দেরিও করা যাবে না। পেশেন্টের অপারেশন আপনাকে বিফোর হি ইজ গোয়িং অর অ্যাটেন্ড দ্য স্কুল আপনাকে করে দিতে হবে। কারণ কি, এটা একটা সাইকোলজিক্যাল, বাচ্চারা বাকিদের দেখবে তাদেরটা একরকম, নিজেরটা অন্যরকম, এই সাইকোলজিক্যাল ট্রমাতে তাকে ফেলা যাবে না, এই জন্য আপনাকে আগে ট্রিটমেন্টে চলে যেতে হবে। বলেন এরপর আর কোনো অসুবিধা আছে? আমি যা বললাম এরপর আর কোনো অসুবিধা আছে কারো? কেউ কোনো কিছু জানতে চান? ঠিক আছে, তাহলে হাইপোস্পিডিয়াস সম্বন্ধে আর কোনো কিছু বলার নাই কিন্তু। নেক্সট কোয়েশ্চেন, সিস্টিক সোয়েলিং অ্যাবভ দ্য টেস্টিস। অ্যাবভ দ্য টেস্টিস, এবং এই কথাটা দিয়ে কি বুঝছেন আমাকে একটু বলেন তো? সিস্টিক সোয়েলিং অ্যাবভ দ্য টেস্টিস, এটাতে একটা শর্ট নোট লিখতে বললে আপনারা একটু আমাকে বলেন। বলেন কি কজ লিখতে হবে, ওটাই তো জানতে চাচ্ছি। আপনি আমাকে কথাটা বলেন, আমি আপনাকে বলি নাই যে এই কোয়েশ্চেনের আনসারটা বলতে, আমি বলেছি যে হোয়াট ডু ইউ মিন বাই সিস্টিক সোয়েলিং অ্যাবভ দ্য টেস্টিস? স্যার যেসব সোয়েলিং স্যার টেস্টিস থেকে আলাদাভাবে পালপেট করা যাবে সেগুলো হচ্ছে অ্যাবভ থাকে, আর নিচে থাকলে স্যার মনে হয় না আলাদাভাবে পালপেট করা যাবে। ভেরি গুড, কে বললেন? স্যার রোল টু মির রাফিল আলম স্যার, রোল 2। চেহারা তো ঢেকে রাখছেন, চেহারা দেখালে তো পরীক্ষার সময় পাশে দাঁড়ায় থাকতাম, এখন তো চিনতে পারবো না। কেউ এসে যদি বলে আমি রোল 2, তাহলে তার পাশে দাঁড়ায় যেতে হবে আর কি। ভেরি গুড, তার মানে হচ্ছে আপনার এই টেস্টিসটা কি হবে, আলাদাভাবে পালপেট করা যাচ্ছে, সোয়েলিংটা আলাদা। এবার বলেন কোন সোয়েলিং এ আপনি টেস্টিস আলাদাভাবে পালপেট করতে পারবেন না? হাইড্রোসিল। ভেরি গুড, সব হাইড্রোসিলে না, সাধারণত ভ্যাজাইনাল হাইড্রোসিল এসব ক্ষেত্রে আপনি পারবেন না, কিন্তু ওই যে হাইড্রোসিল অফ দ্য কর্ড যদি হয় সেই ক্ষেত্রে আপনি পারবেন আলাদাভাবে পালপেট করতে। তাহলে সিস্টিক সোয়েলিং অ্যাবভ দ্য টেস্টিস, একটা এপিডিডাইমাস সিস্ট বলেছেন, হাইড্রোসিল অফ দ্য কর্ড হতে পারে, আর কি হতে পারে? সিস্টিক সোয়েলিং অ্যাবভ দ্য টেস্টিস, সিস্টিক তো হবে না, হার্নিয়া কি সিস্টিক সোয়েলিং? Hernia is not a cystic swelling. স্পারমাটোসিল হতে পারে। Spermatocyl হতে পারে, ভেরি গুড। আর ভেরিকোসিল বলতে পারেন, নাও বলতে পারেন। মেইন তিনটা বলেন, এপিডিডাইমাল সিস্ট বলেন, হাইড্রোসিল অফ দ্য কর্ড বলেন, স্পারমাটোসিল বলেন। এই তিনটা বলে তারপর আপনাকে আগাতে হবে। এই তিনটার ক্ষেত্রে হিস্ট্রি মোটামুটি একই রকম থাকবে। হিস্ট্রি আপনার শর্ট হতে পারে, লং ডিউরেশনও থাকতে পারে, পেইনফুল অথবা পেইনলেস হতে পারে। দেন there will be সিস্টিক, যেহেতু কি হবে অন এক্সামিনেশন আপনি ট্রান্সইলুমিনেশন টেস্ট পাবেন, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ পাবেন, এন্ড আর কি হবে? ট্র্যাকশন টেস্ট পজিটিভ পাওয়া যেতে পারে এপিডিডাম হাইড্রোসিল অফ দি স্পারমাটিক কর্টেক্স, সেখানে পাওয়া যেতে পারে। ঠিক আছে, ভেরি গুড। আর ইনভেস্টিগেশন সম্বন্ধে প্রথমেই হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম। একটা আল্ট্রাসোনোগ্রাম স্ক্রুটাম করে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম। প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন এই পেশেন্টের ক্ষেত্রে আর কি করবেন?
আর কি করবেন? বলেন। বললেন না তো। একটা ব্লাড করবেন, ইউরিনারি করবেন, বললাম না এইগুলি কখনো বাদ দিবেন না তো, আপনি এগুলি লিখবেন। আপনি যখন একটা ইনভেস্টিগেশন লিখবেন, ব্লাডের মধ্যে টোটাল কাউন্ট দেখতে চাচ্ছেন, ইএসআর দেখতে চাচ্ছেন, এখানে আপনি একটা ইউরিনারি করে পাসেস দেখতে চাচ্ছেন, এগুলি লিখবেন। এগুলি তো আপনি টান দিয়ে দিয়ে জাস্ট লিখে যাবেন যে এগুলি দেখতে চাচ্ছেন। একটা আল্ট্রাসোনোগ্রামের কথা বললাম। আর স্পার্মাটোসিল যদি হয় অথবা আপনার হাইড্রোসিল অফ দ্য কর্ড যদি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলেন। আমি যে ঠিক আছে, আর কিছু? আর কিছু জানতে চাচ্ছেন আপনারা? বলেন। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে আপনি আলাদা করে ট্রিটমেন্ট বলে দেবেন। স্পার্মাটোসিল আর এপিডিডার্মাল সিস্টের ক্ষেত্রে কি করব আমরা? এক্সটেনশন অফ দ্য সিস্ট করে দেব। হাইড্রোসিল অফ দ্য কর্ড হলে এক্সটেনশন অফ হাইড্রোসিল স্যাক এন্ড রিপেয়ার করে দিতে হবে। শেষ। হোয়াট ইজ অলিগিউরিয়া? অলিগিউরিয়া কি জিনিস? আচ্ছা, 400 ml পার ডে না বলে আমাকে আপনি পার আওয়ার বলেন। অ্যানুরিয়া কি জিনিস, অলিগিউরিয়া কি জিনিস সেটা বলেন তো। এটা তো বললাম 24 আওয়ার্স হিসাবে, আর আওয়ার হিসাবে less than 15 to 20 ml per hour যদি হয় তাহলে সেটাকে আমরা অলিগিউরিয়া বলবো। অ্যানুরিয়া মিন্স অ্যাবসেন্স অফ ইউরিন। আপনি 100 ml যে বলতেছেন এটা বললে হবে না, আপনাকে বলতে হবে যে দিস ইজ কমপ্লিট অ্যাবসেন্স অফ ইউরিন, কোনো ইউরিনই আসবে না। দ্যাট ইজ অ্যানুরিয়া। অনেকে বলবে 0 to 50 ml পার আওয়ার, 24 আওয়ার্সে 0 to 50 ml হয়েছে, 50 ml পর্যন্ত হতে পারে। এটা তো আপনার টোটাল ইউরিন প্রোডাকশন না। সুতরাং absence of urine is anuria, and oliguria means less than 300 milliliter per 24 hours or less than 15 to 20 milliliter per hour. আচ্ছা, cause কি কি হবে? What are the cause of oliguria? Very good, বলেন। আর and
আর কি হবে? স্টোন থাকতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, টিউমার হতে পারে, এগুলো বুঝতেন না কেন? এগুলি কারণ হতে পারে না, পোস্ট অপারেটিভ হতে পারে, আয়াট্রোজেনিক হতে পারে। হ্যাঁ বলেন, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, পাইলোনেফ্রাইটিস, অলিগিউরিয়া হতে পারে, তাই না? একটা হিস্ট্রি থাকবে, পেইনফুল নাকি পেইনলেস সেটা বলবেন, কোনো অপারেশনের হিস্ট্রি আছে কিনা, তার প্রিভিয়াসলি কোনো অপারেশন হয়েছিল কিনা, তার রেনাল স্ট্যাটাসটা কেমন ছিল, এর আগে তার কোনো ইনফেকশন হয়েছিল কিনা, কোনো টিউমার আছে কিনা, এইসব হিস্ট্রিতে নিয়ে আসবেন। ইনভেস্টিগেশনস বলেছি, রেনাল ইউরোলজির ইনভেস্টিগেশনস আমি বলে দিয়েছি, আর বলবো না। ট্রিটমেন্ট কি করবেন অলিগিউরিয়ার ক্ষেত্রে? সাধারণত মনে রাখবেন অলিগিউরিয়াটা হয় পোস্ট অপারেটিভলি বেশি। তাহলে আমাদের কি করতে হবে? ফ্লুইড ম্যানেজমেন্ট দিতে হবে, প্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, রিসাসিটেশন করতে হবে, পেশেন্ট ট্রিটমেন্ট করতে হবে অফ দ্য আন্ডারলাইং কজ, যে কজের কারণে আপনার অলিগিউরিয়া হয়েছে সেটা আপনাকে প্রপারলি ট্রিট করতে হবে। কথা বোঝা গেছে আমার? অসুবিধা আছে? Next question, last one for today. What are the causes of hematuria? বলেন। Stone, neoplasm, trauma. Sir, according to the painful hematuria হতে পারে, painless hematuria হতে পারে। Very good, এখানে বলতে হবে। And painful, in case of painful UTI হতে পারে, obstruction due to stone হতে পারে, trauma হতে পারে, and painless মধ্যে হচ্ছে glomerulonephritis, tumors of KUB region, tuberculosis, polycystic kidney disease. very good. How will you assess and manage a case of gross hematuria from lower urinary tract lesion? Gross hematuria from lower urinary tract lesion. Cause আগে বলেন, কি কজ হতে পারে, কোন জায়গার সমস্যার কারণে এটা হবে? বলেন কোন এরিয়ার কারণে এটা হবে? স্টোন, টিউমার আর ট্রমা। হ্যাঁ, কিন্তু ইউরিনারি সিস্টেমের কোন অংশে আপনার লিশনটা? ইনিশিয়াল হেমাচুরিয়া হলে ইউরেথ্রাল প্যাথোলজি, আর হেমাচুরিয়া থ্রুআউট দি মিকচুরেশন হলে কিডনি কজ, আর টার্মিনাল হেমাচুরিয়া হলে ব্লাডার কজ। ভেরি গুড, কিন্তু গ্রস হেমাচুরিয়া বলা হয়েছে। স্যার তাহলে স্যার গ্রস হেমাচুরিয়ার কজ হচ্ছে স্টোন, টিউমার আর ট্রমা। ঠিক আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বলতে কি বুঝেন? আইদার ইট ইজ ফ্রম ইউরেটার হতে পারে, ব্লাডার হতে পারে, অথবা ইউরেথ্রা হতে পারে, তাই না? লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট তো এটা, রেনাল তো আসবে না, রেনাল তো আপার ইউরিনারি ট্র্যাক্টের অংশ। কথাটা বুঝতে পারছেন আমার? অ্যাসেস করতে হবে এই অংশগুলির প্যাথোলজি নিয়ে, এই অংশগুলির প্যাথোলজিতে কি ঝামেলা থাকতে পারে। কথা বুঝে গেছে? জি স্যার। এই অংশগুলির প্যাথোলজিতে কি সমস্যা থাকতে পারে সেটা আপনাকে বুঝতে হবে, এবং সেটা বুঝে আপনাকে আগাইতে হবে। এই অ্যাসেসের মধ্যে প্রথমে কজ চিন্তা করবেন, তারপর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট বলবেন। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আপনাকে ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার সমস্যা, এগুলো বলতে হবে। বলার পর আপনার ইনভেস্টিগেশন, রেনাল ইনভেস্টিগেশন যা যা বলেছি সবগুলি চলে আসবে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইউরিনারিমিটা করতে হবে, একটা ইমেজিং করতে হবে। ইমেজিং করে আপনাকে দেখতে হবে যে প্রপারলি কোথা থেকে আপনার ব্লিডিংটা হচ্ছে, সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। সুতরাং এই জিনিসগুলি দেখে আপনাকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আর ম্যানেজমেন্টে ওই যে বললাম হেমাচুরিয়ার ম্যানেজমেন্ট, প্রথমে আপনাকে পেশেন্ট কাউন্সিলিং করতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আপনাকে পেশেন্টের আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে হেমাচুরিয়া হচ্ছে। তার যদি কোনো ব্লকেজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে আপনি কখনোই ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করা যাবে না, করলে আপনাকে সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন করতে হবে। এবং সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশনটা কি হবে? এটা 3 চ্যানেল ক্যাথেটার দিতে হবে যাতে আপনি ওয়াশ দিতে পারেন, এবং সেটা ডাইরেক্ট সুপারভিশনে করতে হবে। আপনাকে
ব্লান্টলি আপনি ট্রাকার ঢুকাই দিয়ে হবে না। ঠিক আছে, ইউরোলজি আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি চেষ্টা করবো কালকে আপনাদের ক্লাস নেওয়ার, যদি সুযোগ পাই আমি কালকে আপনাদের ইউরোলজিটা শেষ করব আর ফ্লুইড ম্যানেজমেন্টটা পড়ায় দিব। ঠিক আছে, ওকে, আজকে আপাতত এতটুকু পর্যন্তই থাকুক। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করেন। কারো কোনো কিছু জানার বা বলার আছে, বলবেন কিছু? ডিপেন্ডস করবে আপনার স্টেজিং অফ দ্য পেশেন্ট, পেশেন্টের স্টেট কি অবস্থায় আছে। তার যদি কনজারভেটিভ ট্রিটমেন্টে প্রপারলি ভালো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে, যদি কোনো ইনভেসিভ প্রসিডিউরে যেতে হয় সেটা যেতে হবে। কজ বলেন, চিন্তা করেন, কজ অনুযায়ী বলবেন। ঠিক আছে, ওকে, দ্যাটস ফর টুডে। ভালো থাকেন আপনারা, আর পড়েন, পড়াশোনা করেন ঠিক করে। কালকে ইনশাআল্লাহ আমি ক্লাস নেব আপনাদের। ঠিক আছে, স্যার